ইজ ইলেকট্রোলাইট। তো যখন তোমার এরকম প্রশ্ন আসবে হোয়াট ইজ ইলেকট্রোলাইট, হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস বা স্পেশালি হোয়াট ইজ ইলেকট্রোলাইট, এই টাইপের প্রশ্নগুলো, তাহলে তুমি কি করবা কি ইলেকট্রোলাইট রিলেটেড যতগুলো তোমার ক্যারেক্টারিস্টিক্স মনে আছে সবগুলো দেখে ডেফিনিশন বানাই দিবা। ঠিক আছে, সবগুলো দেখে কি করবা, ডেফিনিশন বানাই দিবা। কারণ যে প্রশ্ন করছো আসলে চাচ্ছেটাকে এটা তুমি প্রেডিক্ট করতে পারো না। যেমন ধরো তুমি বলতে পারো ইলেকট্রোলাইট, আগে ইলেকট্রোলাইটের एग्जांपल আসে। ইলেকট্রোলাইটের एग्जांपल কি, সল্ট ইলেকট্রোলাইটের एग्जांपल, অ্যাসিড ইলেকট্রোলাইটের एग्जांपल, এরপরে তোমার ইলেকট্রোলাইটের एग्जांपल হচ্ছে বেস। ঠিক আছে, এগুলো কি সব ইলেকট্রোলাইটের एग्जांपल। তো এগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা পানিতে ডিসোসিয়েট হয়, পানিতে ডিসোসিয়েট হয়, পানিতে ডিসোসিয়েট হয়, পানিতে ডিসোসিয়েট হয়। ঠিক আছে, পানিতে ডিসোসিয়েট হয়। এরপরে বৈশিষ্ট্য কি ছিল, এরপরে বৈশিষ্ট্য ছিল যে পানিতে ডিসোসিয়েট হওয়ার পরে তারা যখন আয়ন তৈরি করে, আয়নগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আই মানে কি, কারেন্ট। ঠিক আছে, তাহলে তুমি কয়টা বৈশিষ্ট্য পেয়ে গেলা, তুমি দুই দুইটা বৈশিষ্ট্য পাই গেলা। চাইলে তুমি এই দুইটা বৈশিষ্ট্য দিয়েও ডেফিনিশন বানাতে পারো, দুইটা বৈশিষ্ট্য দিয়েও কি করতে পারো, ডেফিনিশন বানাতে পারো। তো তুমি এভাবে বলতে পারো what is electrolyte, electrolyte are chemical species, electrolyte are chemical species, electrolyte are chemical species which when dissociate in water form their constituent ions which further conduct current। ঠিক আছে, বুঝছো, এরকম করে করে তুমি ডেফিনিশন বানাতে পারো। বিষয়টা হচ্ছে ডেফিনিশনটা শুনতে সুন্দর হইতে হবে, এতটুকুই হচ্ছে ডেফিনিশনের ক্রাইটেরিয়া। এটা যদি দেখতে সুন্দর হয়, শুনতে সুন্দর হয়, টিচারে মার্কস দিয়ে দিবে। ঠিক আছে, এর পাশাপাশি তুমি আরো একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কন্ডাক্ট কারেন্ট এট লিকুইড স্টেট। এট লিকুইড স্টেট না বললেও চলে, কারণ তুমি কিছুক্ষণ আগেই বলে দিছো কি ডিসোসিয়েটস ইন ওয়াটার। কারণ একটা সাবস্টেন্স যদি ওয়াটারের মধ্যে ডিসোসিয়েট হয়, ও তো লিকুইড স্টেটে আছে, ঠিক না, ও লিকুইড স্টেটে আছে, ওকে সলিড স্টেটে আছে। তুমি তোমার বাসার লবণ পানির সাথে মিশানোর পরে তুমি কি বলতে পারবে পানির ভিতরে লবণটা সলিড অবস্থায় আছে? নাই তো, লিকুইড অবস্থায় আছে। What is electrolysis? What is electrolysis? তো আমরা ইলেকট্রোলাইসিস রিলেটেড কম জিনিস পড়ছি সোফার, কম জিনিস কিন্তু পড়ি নাই, ঠিক না, কম জিনিস কিন্তু পড়ি নাই। তো ইলেকট্রোলাইসিস এর একটা एग्जांपल আসে আমরা, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড মল্টেন, সোডিয়াম ক্লোরাইড মল্টেন, মল্টেন মানে কি, গলিত, মানে এটাকে গলানো হয়েছে। তো এই ক্ষেত্রে ক্যাথোডে কি তৈরি হবে, ক্যাথোডে তৈরি হবে সোডিয়াম মেটাল, আর অ্যানোডে কি তৈরি হবে, অ্যানোডে তৈরি হবে ক্লোরিন গ্যাস। তো এই যে সোডিয়াম আর ক্লোরিন আছে, এই দুইটা কি, এই দুইটা মল্টেন সোডিয়াম ক্লোরাইডের কনস্টিটিউয়েন্ট না। তো মল্টেন সোডিয়াম ক্লোরাইড থেকে কিভাবে সোডিয়াম সলিড আর ক্লোরিন গ্যাস তৈরি হলো, কিভাবে তৈরি হলো, ইলেকট্রোলাইসিসের মাধ্যমে। তাহলে তুমি বলতে পারো ইলেকট্রোলাইসিস ইজ আ প্রসেস which turns an electrolyte into its constituents। অথবা electrolysis is a process in which an electrolyte is converted to its constituent by treating it with current। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি, সুন্দর হইতে হবে। যে বিষয়টা বুঝছো, সুন্দর করে লিখছো, ডেফিনিশন পেরে যাবে। ডেফিনিশন মুখস্থ করার কোনো দরকার নাই। আমি ইন্টারমিডিয়েট লাইফে কখনো ডেফিনিশন মুখস্থ করি নাই, আনলেস ডেফিনিশনটা আগামাথা আমি কিছু বুঝতেছিলাম না। ঠিক আছে, ইলেকট্রোলাইসিস ইজ আ রিডক্স রিঅ্যাকশন, এটা বি নাম্বারে আসে। কত মার্কসের জন্য আসে, 2 মার্কসের জন্য আসে। তো এটা তোমার কাছে কি করতে হবে, ব্যাখ্যা করে লিখতে হবে। ইলেকট্রোলাইসিস ইজ আ রিডক্স রিঅ্যাকশন। প্রথমে লিখবা কি হোয়াট ইজ আ রিডক্স রিঅ্যাকশন। রিডক্স রিঅ্যাকশন কি, এমন একটা রিঅ্যাকশন যেখানে মধ্যে রিডাকশনও হবে অক্সিডেশনও হবে। কখন হবে, আগে রিডাকশন হবে নাকি আগে অক্সিডেশন হবে? না, রিডাকশন অক্সিডেশন একই সাথে হবে। রিডাকশন অক্সিডেশন সাইমালটেনিয়াসলি হবে, সাইমালটেনিয়াসলি হবে। তখন কি রিঅ্যাকশনটাকে কি বলা হবে, রেডক্স রিঅ্যাকশন বলা হবে। রেডক্স রিঅ্যাকশন কি এমন একটা রিঅ্যাকশন যেখানে রিডাকশন আর অক্সিডেশন সাইমালটেনিয়াসলি হচ্ছে, একই সাথে হচ্ছে, একটা আগে একটা পরে না। ঠিক আছে, একসাথে হচ্ছে, তাই বলে এটা কি রেডক্স রিঅ্যাকশন বলা হচ্ছে। ইলেকট্রোলাইসিস হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। কেন বলা হচ্ছে দেখো, তোমার অ্যানোডে কি হয়, অক্সিডেশন, আর ক্যাথোডে কি হয়, ক্যাথোডে কি হয়, রিডাকশন। অ্যানোডে কি হয়, অক্সিডেশন, ক্যাথোডে কি হয়, রিডাকশন। অ্যানোডে কে যায়, অ্যানায়ন যায়। যেমন ধরো
Cl মাইনাস যাবে, ও ইলেকট্রন দিবে, ও ইলেকট্রন দিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তো অ্যানোডে কি হলো? অক্সিডেশন হলো। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে কি? ইলেকট্রন ডোনেট করা। আর রিডাকশন মানে কি? ইলেকট্রন নিয়ে নেওয়া। তাহলে দেখা যাবে যে কি দুইটা সোডিয়াম প্লাস ক্যাথোডে গিয়ে দুইটা ইলেকট্রন নিবে এবং সোডিয়াম সলিডে পরিণত হবে। সোডিয়াম সলিডে পরিণত হবে। তো এটা কি হলো এখানের মধ্যে? এটা রিডাকশন হলো। কেন এটাকে রিডাকশন বলা হচ্ছে? কারণ এখানে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে। What are the chemical species liberated or deposited when NaCl is electrolyzed? এবার বিষয়টা হচ্ছে NaCl is electrolyzed। এখানে কি আমাকে বলছে যে NaCl টা aqueous? না। আমাকে কি বলছে NaCl টা molten? আমাকে তো বলে নাই NaCl aqueous নাকি NaCl molten, এটা আমাকে বলে নাই। তাহলে আমি করবোটা কি? তো দেখো আমি তিনটা কেস দিয়ে দিব। একটা হচ্ছে কি NaCl molten। NaCl কি? molten। তো যখন NaCl molten তখন অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে হচ্ছে Cl আর তৈরি করবে ক্লোরিন। ওগুলো তুমি লিখবে, অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন এগুলো লিখবে, আমি এত বেশি কিছু লিখতেছি না। ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে হচ্ছে সোডিয়াম আর তৈরি করবে কি? সোডিয়াম সলিড। এটা কি? গ্যাস। ঠিক আছে? তো যদি মল্টেন হয়, এবার ধরো অ্যাকোয়াস, সোডিয়াম ক্লোরাইড কি? অ্যাকোয়াস। তো এই যে অ্যাকোয়াস আছে, অ্যাকোয়াসে তোমাকে আমি অ্যাকোয়াসের ঘটনা কি এরকম হয় এটা তোমাকে দেখাইছি, প্রায়োরিটির বিষয়গুলো দেখাইছি তোমাকে। এখন প্রায়োরিটির বিষয়ের সাথে সাথে তোমাকে আমি এক্সেপশন গুলো দেখাইছি। এক্সেপশন গুলো কখন অ্যাপ্লিকেবল? কনসেন্ট্রেটেড এর ক্ষেত্রে। ডাইলিউটেড এর ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল গুলো অ্যাপ্লিকেবল না। আমি বিষয়টা এখন দেখাবো। আমি এই কোশ্চেনটা আসলে বলে আমি গতকালকে দেখাইনি। আমি জানি যে এই কোশ্চেন পড়ানোর সময় আমরা তো বলতে হবে বিষয়গুলো। দেখো বারবার সমস্যা নেই। NaCl কি? অ্যাকুয়াস। তো যখন অ্যাকুয়াস এবং কি কনসেন্ট্রেটেড, অ্যাকুয়াস এবং কনসেন্ট্রেটেড। আচ্ছা কনসেন্ট্রেটেড মানে কি? পানি বেশি আছে নাকি NaCl বেশি আছে? NaCl বেশি আছে। মানে ধরো আমি 2 গ্লাস পানি নিলাম, হ্যাঁ 2 গ্লাস পানি, প্রথমটার মধ্যে ধরো আমি 3 চামচ লবণ দিলাম, দ্বিতীয়টাতে ধরো আমি 1 চামচ লবণ দিলাম। বললাম তো কোনটা কনসেন্ট্রেটেড বেশি? তুমি বলো প্রথমটা, যেহেতু এখানে 3 চামচ লবণ দেওয়া হয়েছে। সলিড বেশি থাকলে কি হয়? কনসেন্ট্রেটেড। আর সলভেন্ট বেশি থাকলে ডাইলিউটেড। তো তোমার এখানে সলিউট বেশি, তাই বলে কি কনসেন্ট্রেটেড। হ্যাঁ, তো যখন কনসেন্ট্রেটেড হয় তখন গিয়ে আমাদের ওই এক্সেপশনাল কাহিনীগুলো ঘটে। তো প্রথমে অ্যানোডে আসো। অ্যানোডে কে যাবে? এখানের মধ্যে একবার সলিউশনে অ্যানায়ন কারা কারা আছে? অ্যানায়ন প্রথমত আছে হচ্ছে Cl মাইনাস, আর একটা আছে কি? OH মাইনাস। ঠিক আছে? প্রায়োরিটি সিরিজ অনুযায়ী কার প্রায়োরিটি বেশি? OH মাইনাসের প্রায়োরিটি বেশি, কিন্তু যাবে হচ্ছে Cl মাইনাস, কারণ Cl মাইনাসের কনসেন্ট্রেশন এখানে বেশি। বুঝছো কনসেন্ট্রেশনের রোলটা? আর Cl মাইনাস গিয়ে কি তৈরি করবে? ক্লোরিন গ্যাস। ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন যাবে। এখানে ক্যাটায়ন কারা কারা আছে? H প্লাস আছে, আরেকটা কি? H প্লাস আছে, আরেকটা হচ্ছে কি? Na প্লাস আছে। তো দেখো লিখকানা, তার মানে এটা সোডিয়াম কোথায়? একদম উপরে। তো যারা একদম উপরে ওদের প্রায়োরিটি কম। ঠিক আছে? তাহলে সোডিয়ামের প্রায়োরিটি কম, সোডিয়ামের কি প্রায়োরিটি কম। H প্লাস শুধুমাত্র H প্লাস শুধুমাত্র এক্সেপশনাল রুল দেখায় তার ক্ষেত্রে, লেডের ক্ষেত্রে। লেড H প্লাস এর উপরে হওয়া সত্ত্বেও সে লেড কি হইতে দেয়? প্রায়োরিটি পেতে দেয়। ওটা কখন সম্ভব? যখন কনসেন্ট্রেশন বেশি। ঠিক আছে? তো তোমার H প্লাস কাকে প্রায়োরিটি দিবে? শুধুমাত্র তার উপরে থাকা লেডকে প্রায়োরিটি দিবে, তার নিচে থাকা ক্যাটায়নকে প্রায়োরিটি দিবে। তার উপরে থাকা লেডকে প্রায়োরিটি দিবে, তার নিচে থাকা ক্যাটায়নকে প্রায়োরিটি দিবে, তার নিচে থাকা ক্যাটায়নগুলোকে সে সবসময় প্রায়োরিটি দিবে। কিন্তু প্রায়োরিটি সিরিজে তার উপরে থাকা লেডকে কখন প্রায়োরিটি দিবে? যখন লেডের কনসেন্ট্রেশন বেশি। ক্লিয়ার? এখন Na+ কোথায়? বহুত উপরে। তাহলে Na+ কে তো প্রায়োরিটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে H+ কি হবে? H+ ক্যাথোডে যাবে, ইলেকট্রন রিসিভ করবে, H2 তে পরিণত হবে। এটা কি হবে? এটা গ্যাস হবে। তাহলে এবার আসো কি, এবার বলবো হচ্ছে NaCl কিন্তু কি ডাইলিউটেড। কিরকম?
ডাইলিউটেড। তো যখন NaCl ডাইলিউটেড তখন অ্যানোডে কে যাবে? দেখো ক্লোরিন প্রায়োরিটি পাইছিল কেন? ফর বিং কনসেন্ট্রেটেড, এটা ডাইলিউটেড, তার মানে এখন প্রায়োরিটি কারই থাকবে? OH মাইনাস এর থাকবে। তো OH মাইনাস গিয়ে কি তৈরি করে? চারটা OH মাইনাস যাবে, রিঅ্যাকশনটা মুখস্থ করেছিলাম না? চারটা OH মাইনাস যাবে, চারটা ইলেকট্রন ছাড়বে, কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে তোমার এখানের মধ্যে H2O অক্সিজেন, ঠিক আছে? তো এখানের মধ্যে তোমার অক্সিজেন কয়টা? চারটা, এখানে দুইটা চলে গেছে, এখানে একটা, তার মানে এখানে কি করবো? 2 দিয়ে গুণ করবো। এখানে হাইড্রোজেন কয়টা? চারটা, এখানে হাইড্রোজেন চারটা হয়ে গেছে। তো এইভাবে মুখস্থ রাখবা। তো অ্যানোডে গিয়ে এটা হবে। এরপর ক্যাথোডে গিয়ে কি হবে? এরপরে ক্যাথোডে গিয়ে কি হবে? ক্যাথোডে গিয়ে এটার দিকে থাকো, ক্যাথোডে গিয়ে কি হবে? ক্যাথোডে কে যাবে? Na প্লাস আর H প্লাস এর মধ্যে কে যাবে? কার প্রায়োরিটি বেশি? H প্লাস এর প্রায়োরিটি বেশি, তাহলে H প্লাস যাবে। H প্লাস গিয়ে কি তৈরি করবে? H প্লাস গিয়ে H2 তৈরি করবে। তার মানে যখন তোমার ডাইলিউটেড সোডিয়াম ক্লোরাইড আছে তখন ইলেক্ট্রোলাইসিস হয়েছে কার? OH মাইনাস এর আর H প্লাস এর, মানে হচ্ছে তখন ইলেক্ট্রোলাইসিস হয়েছে পানির। বুঝছো? তুমি কম পরিমাণে NaCl দিলে তার ইলেক্ট্রোলাইসিস হবে শুধুমাত্র পানি, বুঝছো? The water chemical species liberated or deposited when NaCl is electrolyzed. এই কোশ্চেনটা আসছিল শুধুমাত্র 2 মার্কসের জন্য। কত কত বক্তব্য আছে, তা আমি জানি যে এটা আছে, কারণ আমি এই জিনিসটা আগে আলাদা করে দেখাই নাই। একই জিনিস দিবার বানানোর সময় এমনি তো নাই। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট আর একটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আর এটা কি? আর এটা হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল ইকুইভ্যালেন্টের আরেকটা নাম কি বলতো? কেমিক্যাল ইকুইভ্যালেন্টের আরেকটা নাম কি বলতো? ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট মাস। তো এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টকে বলা হচ্ছে তোমার 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ দিয়ে যদি সলিউশনকে ট্রিট করা হয় তাহলে যে পরিমাণ ডেপোজিট হবে বা যে পরিমাণ লিবারেট হবে সেটাই হচ্ছে সেই লিবারেটেড কম্পাউন্ড বা সেই ডেপোজিটেড কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি? ডেফিনিশনটা এভাবে লিখবে, আমি যেটা দিচ্ছি এটাই লিখবে, বুঝছো? হ্যাঁ, এত তারিখ মাত্র কিছু ইউজ করবে না। আসুন, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি? ইলেকট্রোকেমিক্যাল equivalent of a chemical species is its amount deposited when its solution is treated with 1 coulomb charge। ঠিক আছে, বুঝছো? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট of a chemical species is its amount deposited when its solution is treated with 1 coulomb charge। equivalent mass, equivalent mass, equivalent mass, equivalent mass of a chemical species is its amount deposited when its solution is treated with 1 Faraday charge। 1 Faraday charge, 1 Faraday charge, 1 Faraday charge। 1 Faraday পড়াইছি? Faraday পড়াইছি এর আগে কখনো? Faraday এর আগে কখনো পড়াইনি।
প্রথমে ডেফিনিশন দুইটা একটু মুখস্থ করে ফেলো। ডেফিনিশন দুইটা যদি একটু মুখস্থ করে ফেলো তাহলে তোমার জন্য ডেফিনিশন দুইটা আসলে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার আপনি মুখে বলছেন যে মানে ইটস অ্যামাউন্ট ডিপোজিটেড অর লিবারেটেড, হ্যাঁ বুঝছি তো, অর লিবারেট, হ্যাঁ ওটা লিখতে পারো চাইলে, মানে মূল কথা হচ্ছে যদি সাবস্টেন্সটা কি হয়, সাবস্টেন্সটা পরে গিয়ে গ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, ইট ইজ অ্যামাউন্ট লিবারেটেড। ঠিক আছে, তুমি লিখতে পারো ডেপোজিটেড অর লিবারেটেড, 100 লিখো, লিখলেই ভালো, লিখলে কি ভালো, তোমার ডেফিনেশনটার অর্থ আরেকটু কি হয়ে গেল, বেড়ে গেল। ওকে, কি বলছো, deposited or liberated? deposit হয় কারা, মেটাল, লিবারেট হয় কারা, গ্যাস। ওকে আসো, এখন দেখো আমি বিষয়গুলো একটু ভালো করে বোঝাই। ধরো তোমার এখানে কি আছে, ধরো তোমার এখানের মধ্যে আছে হচ্ছে কপার 2+, কি আছে, কপার 2+। তো কপার 2+ কি করবে, দুইটা ইলেকট্রন নিবে, কয়টা ইলেকট্রন নিবে, কপার 2+, দুইটা ইলেকট্রন নিবে, দুইটা ইলেকট্রন নিয়ে সে কিসে পরিণত হবে, সে কপার সলিডে পরিণত হবে, একটা কপারের লেয়ার তৈরি করবে ক্যাথোডের উপর, ঠিক না। কপার 2+ দুইটা ইলেকট্রন নিয়ে কপার সলিডে পরিণত হয়। তো এটাকে তুমি অনেক ভাবে বলতে পারো, তুমি এটাকে ভাবে বলতে পারো যে একটা কপার 2+ আয়ন, একটা কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন রিসিভ করে, দুইটা ইলেকট্রন রিসিভ করে, দুইটা ইলেকট্রন রিসিভ করে, আর একটা কপার সলিডে পরিণত হয়, আর একটা কপার সলিডে পরিণত হয়। ঠিক আছে, ব্রিলিয়ান্ট। এটাকে তুমি আরো একভাবে বলতে পারো যে 1 মোল কপার 2+ 2 মোল ইলেকট্রন রিসিভ করে 1 মোল কপার সলিডে পরিণত হয়। 1 মোল কপার 2+ 2 মোল ইলেকট্রন রিসিভ করে 1 মোল কপার সলিডে পরিণত হয়। ক্লিয়ার বিষয়টা? আবার বলি, 1 মোল কপার 2+ 2 মোল ইলেকট্রন রিসিভ করে 1 মোল কপার সলিডে পরিণত হয়। এই যে 1 ফ্যারাডে চার্জ, 1 ফ্যারাডে চার্জ মানে কি, 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 ফ্যারাডে চার্জ মানে কি, 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 ফ্যারাডে মানে কি, চার্জ অফ 1 মোল ইলেকট্রন, চার্জ অফ 1 মোল ইলেকট্রন। 1 ফ্যারাডে চার্জ মানে কি, চার্জ অফ 1 মোল ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটা কত হবে, একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে একটা চার্জ যদি এত হয় তাহলে 1 মোলের চার্জ কত হবে, এত ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে মোট পাঠ কত আসবে, 96340। এটাকে আমরা শর্টকাট লিখবো 96550, 9650, 96500। তাহলে 1 ফ্যারাডে মানে হচ্ছে 96500 কুলম্ব। 1 ফ্যারাডে মানে হচ্ছে 96500 কুলম্ব। তো এটাকে আমরা কিভাবে পড়তে পারি, আমরা এটাকে পড়তে পারি যে 1 মোল কপার 2+ 2 মোল ইলেকট্রন রিসিভ করে 1 মোল কপার সলিড তৈরি করে। কি বলছো তুমি, 1 মোল কপার 2+ 2 মোল ইলেকট্রন রিসিভ করে 1 মোল কপার তৈরি করে। শিওর তো, ভেরি গুড, শিওর। এখন তুমি আমাকে বলো 1 মোল কপার যা কথা, 1 মোল কপার যে পরিমাণ কপারের কথা বলতেছে, কপারের অ্যাটমিক মাস ঠিক সেই পরিমাণ কপারের কথা বলতেছে, কারণ অ্যাটমিক মাস কি, 1 মোলের মাস, বুঝছো? ক্লিয়ার? আমরা জানি কপারের অ্যাটমিক মাস হচ্ছে 63.5 গ্রাম। তো 1 মোল কপার তৈরি করতেছে মানে কি, 63.5 গ্রাম কপার তৈরি করতেছে। ঠিক আছে, আবার শোনো, 1 মোল কপার 2+ 2 মোল ইলেকট্রন রিসিভ করে 1 মোল কপার তৈরি করতেছে।
এটাকে আমি এভাবে বলতে পারি 1 মোল কপার 2 প্লাস 2 মোল ইলেকট্রন রিসিভ করে 63.5 গ্রাম কপার তৈরি করতেছে, কারণ এটা যা কথা আল্লাহর রহমতে এটাও কি তা কথা। ক্লিয়ার? ওকে ওকে 2 মোল ইলেকট্রন 2 মোল ইলেকট্রন 2 মোল ইলেকট্রন 2 মোল ইলেকট্রন, ঠিক আছে? কি বলছি? 2 মোল ইলেকট্রন। 2 মোল ইলেকট্রন মানে কি? 1 মোল ইলেকট্রনের দ্বিগুণ। 1 মোল ইলেকট্রনের দ্বিগুণ। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে। তো 2 মোল ইলেকট্রনের চার্জ কত? 2 ফ্যারাডে। কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে 1 মোল কপার 2 প্লাস 2 মোল ইলেকট্রন রিসিভ করে 1 মোল কপার তৈরি করবে। এরপর আমি বললাম 1 মোল কপার 2 প্লাস 2 মোল ইলেকট্রন রিসিভ করে 63.5 গ্রাম কপার তৈরি করবে। এখন আমি বলবো 1 মোল কপার 2 প্লাস 2 ফ্যারাডে চার্জ রিসিভ করে 2 ফ্যারাডে চার্জ রিসিভ করে এত গ্রাম কপার তৈরি করবে। এটা চার্জ রিসিভ করে বললাম, এটা টেকনিক্যালি ভুল, কারণ চার্জ আসলে হ্যাঁ ঠিক আছে বলা যায় যে ঠিক, কিন্তু এই যে 2 ফ্যারাডে আছে এটা আসলে আমি সলিউশনে দিচ্ছি। সলিউশনে যখন 2 ফ্যারাডে পাস করা হবে তো এটা আসলে সলিউশন আকারে থাকবে, মানে কপার 2 প্লাস তো একা একা থাকতে পারে না, কপার 2 প্লাস তো ধরো কপার সালফেট হয়ে থাকবে কোথায়? সলিউশনের মধ্যে। এরপর আমরা এখানে একটা ইলেকট্রোড দিব, এখানে একটা ইলেকট্রোড দিব। ব্যাটারির মাধ্যমে আমরা যদি 2 ফ্যারাডে পরিমাণ চার্জ এখানে পাস করাতে পারি, তখন গিয়ে ইলেকট্রোড অর্থাৎ ক্যাথোডের গায়ে গিয়ে 63.5 গ্রাম কপার জমবে। যদি কি পরিমাণ দিই? 1 ফ্যারাডে দিই, সরি 2 ফ্যারাডে দিই, যদি 2 ফ্যারাডে দিই তাহলে এই পরিমাণ জমবে। তাহলে 1 মোল কপার 2 প্লাস এর সলিউশনের মধ্যে যদি আমরা 2 ফ্যারাডে দিই তাহলে 63.5 গ্রাম কপার জমবে। সহজ কথা হচ্ছে 2 ফ্যারাডে দিলে কি পরিমাণ জমবে? এই পরিমাণ জমবে। ক্লিয়ার? তো সেখানে একটা শর্ত আছে যে এর চেয়ে বেশি পরিমাণ থাকতে হবে সলিউশনে। যদি এত গ্রামের চেয়ে কম কপার থাকে সলিউশনের মধ্যে তাহলে তো আর একটু স্টোর হবে না। এবার তোমার কপার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে আর কি, অনেক বড় সড়ো অ্যামাউন্ট আছে, কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। তুমি 2 ফ্যারাডে ফ্লো করছো, কি পরিমাণ স্টোর হবে? 63.5 গ্রাম স্টোর হবে। ক্লিয়ার? আচ্ছা, কারণ আমি তোমাকে বলবো যে 1 ফ্যারাডে ফ্লো করলে কতটুকু স্টোর হবে? 1 ফ্যারাডে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কতটুকু? 63.5 ডিভাইড বাই 2 এই হবে মুখোমুখি হবে আমাদের 31.75 গ্রাম। বুঝছো? 31.75 গ্রাম। এটা কি বের করছি? 1 ফ্যারাডে সলিউশনের মধ্যে দিলে কত গ্রাম কপার স্টোর হবে, ডিপোজিট হবে, সেটা বের করলাম। এরপর আমি বললাম এই যে 31.75 লিখলাম, এটাই হচ্ছে আমার কপারের ইকুইভ্যালেন্ট মাস, এটাই হচ্ছে আমার কপারের ইকুইভ্যালেন্ট মাস। তুমি বলতে পারো যে স্যার কেমনে? একটু ইকুইভ্যালেন্ট মাসের ডেফিনিশন পড়ো তো। Equivalent mass of a chemical species is its amount deposited or liberated when its solution is treated with 1 Faraday charge. বুঝছো নি? বুঝছো? ক্লিয়ার? কোনো সন্দেহ তো নাই তো? তাহলে ইকুইভ্যালেন্ট মাস কি? ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে amount of equivalent mass of a chemical species is its amount deposited or liberated when its solution is treated with 1 Faraday charge. একটা জিনিস খেয়াল করো, এই চ্যাপ্টারের মধ্যে চার্জ আর কারেন্টকে যমজ ভাইয়ের মতন ট্রিট করছে। চার্জকে দেখতে কারেন্ট বলছে, কারেন্টকে আবার চার্জ বলছে, মানে কলমকে মাঝে মাঝে কারেন্ট বলে ফেলে। মানে তুমি যদি এই ডেফিনিশন বইটা দেখো দেখবে কয়েকটা বইয়ের মধ্যে লেখা আছে কি 1 ফ্যারাডে কারেন্ট, কিন্তু এটা না ভুল, এটা ভুলই, এটা মানে আমাদের এখানে ভুল করে জিনিসটা লিখছে, আর এটা জেনারেশন আফটার জেনারেশন এই ভুলটা কি করছে ক্যারি করা হয়েছে, কিন্তু এটা টেকনিক্যালি ভুল। এটা তুমি হায়ার স্টাডিজে যদি কলমকে বাই চান্স কারেন্ট বলি দাও জনাহারে মার খানা। ঠিক আছে, ওকে আসো, এটা বুঝছি, আসো। তাহলে আমি যদি তোমাকে বলি ইকুইভ্যালেন্ট মাসের একটা ফর্মুলা বের করো, ইকুইভ্যালেন্ট মাসের একটা ফর্মুলা বের করো, তুমি কি করবা?
তুমি লিখবা ইকুইভ্যালেন্ট মাস কে আমরা বলবো হচ্ছে ই, মানে ইকুইভ্যালেন্ট মাস কে আমরা প্রকাশ করব হচ্ছে ই দিয়ে। আর কপারের ক্ষেত্রে এটা কিভাবে পাইছি, কপারের অ্যাটমিক মাস কে 2 দিয়ে ডিভাইড করে। জি স্যার। তাহলে এই 2 কি ছিল, 2 ছিল হচ্ছে চার্জটা, ঠিক আছে। তো তুমি এটাকে কি বলতে পারো, চার্জ অফ আয়ন, ঠিক আছে। তো এটাকে ই দিয়ে প্রকাশ করে, কি দিয়ে প্রকাশ করে, ই দিয়ে প্রকাশ করে। এন্ড এটা হচ্ছে আমার সিস্টেম যেভাবে আমি লিখি, আমি এটাকে চার্জ অফ আয়ন বলি, কিন্তু অনেকে এটাকে বলে নাম্বার অফ ইলেকট্রন received or released by one atom, by one atom। এটা এটা কয়টা অ্যাটমে এটা রিসিভ করছে, একটা আয়নে রিসিভ করছে, ঠিক আছে। নাম্বার অফ ইলেকট্রন রিসিভড or released by one atom of ion, এটাই হচ্ছে কি এই ই, ঠিক আছে। বুঝছো তো, ই এর পরিচয়টা জানো, খুব ভালো করে মাথায় থাকে। এরপর আসো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কি বললাম, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আচ্ছা 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে কি বললাম, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে চার্জ দিলে, 1 ফ্যারাডে চার্জ যদি আমরা কি করি, দিয়ে দিই সলিউশনের মধ্যে, বা সলিউশনকে যদি আমরা 1 ফ্যারাডে চার্জ দিয়ে ট্রিট করি, তাহলে কি পরিমাণ স্টোর হবে, কি পরিমাণ ডিপোজিট হবে, 31.75 গ্রাম ডিপোজিট হবে 1 ফ্যারাডে দিলে। এবার 1 ফ্যারাডে যা কথা 96500 কোলাম তা কথা, তো এত কোলাম কারেন্ট দিয়ে যদি আমি সলিউশনকে ট্রিট করি তাহলে কত গ্রাম স্টোর হবে, 31.75 গ্রাম স্টোর হবে। 1 কুলম দিলে কত গ্রাম স্টোর হবে, 31.75 ডিভাইডেড বাই 96500। আবার একটু রিপিট করি, 1 ফ্যারাডে দিলে এত গ্রাম স্টোর হয়, 1 ফ্যারাডে মানে এত কোলাম দিলে এত গ্রাম স্টোর হয়, তাহলে 1 কোলাম দিলে কত গ্রাম স্টোর হবে এটা বের করলাম। তাহলে আমি কি বের করলাম, 1 কোলাম দিলে কত গ্রাম স্টোর হয় এটা বের করলাম, 1 কোলাম দিলে কত গ্রাম স্টোর হয় এটা বের করলাম। এটাকে কি বলে, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি, electrochemical equivalent of a chemical species is its amount deposited or liberated when its solution is treated with 1 coulomb charge। তো এটার যদি আমি তোমাকে ফর্মুলা লিখতে বলি, দেখি বলো তো 31.75 এটা কি ছিল, কি ছিল, মাস। ইকুইভ্যালেন্ট মাস ছিল। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টকে আমরা z দিয়ে প্রকাশ করি, তাহলে উপরে কি দিব আমরা, ইকুইভ্যালেন্ট মাস, আর নিচে কি দিব, নিচে হচ্ছে 1 এই 96500, 96500 মানে কি 1 ফ্যারাডে, কি দিব এটা 1 ফ্যারাডে, ঠিক আছে 1 ফ্যারাডে, বুঝছো 1 ফ্যারাডে, ক্লিয়ার, ওকে। যেভাবে 1 ফ্যারাডে লিখতে পারো বা ফর্মুলা অনুসারে এভাবে f দিতে পারো, f মানে হচ্ছে 96500, ক্লিয়ার, এরকম দিতে পারো। আচ্ছা এই ইটা কিভাবে আসছিল, m বাই e, তাহলে তোমার আসল ফর্মুলা দাঁড়াবে হচ্ছে m ডিভাইডেড বাই ef, বুঝছো। তাহলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট পড়ছো, এরপরে ইকুইভ্যালেন্ট মাস পড়ছো, ইজি, ওকে। তাহলে আমরা এখন ফ্যারাডেস ল পড়বো, কি পড়বো, ফ্যারাডের কয়টা ল আছে, ফ্যারাডের ল আছে হচ্ছে 2টা, ঠিক আছে, হ্যাঁ। তো যখন এটা তুমি কোন টিচারের কাছে পড়বা দেখা যাবে যে কি ও ফার্স্ট ল পড়ার পরে দ্বিতীয় লটা এত তাড়াতাড়ি পড়ছে যেন তুমি দ্বিতীয় ল রিলেটেড তাকে কি করতে না পারো, প্রশ্ন করতে না পারো, কারণ ফার্স্ট ল সেকেন্ড ল দেখতে পুরো দেখতে শুনতে মনে হয় যে পুরোপুরি উল্টা, উল্টা, হ্যাঁ। এবার আসো, মানে যার মাথা বেশি কোশ্চেন ধরে, কিছু থাকে না যার একটু বেশি কোশ্চেন করে, তারা বিষয়টাকে পুরোপুরি কি করে ফেলে, গলায় ফেলে। এবার আসো ফার্স্ট ল। তো এই ক্ষেত্রে আসলে যে জিনিসটা আমাদের বইয়ে ল্যাকিং সেটা হচ্ছে আমাদের বই পার্সপেক্টিভটা দেয় নাই, মানে কিসের পার্সপেক্টিভে আমি ফার্স্ট লটা বলতেছি আর কিসের পার্সপেক্টিভে আমি সেকেন্ড লটা বলতেছি, এই কথাটা কোথায় বলা নাই, আমাদের বইয়ে বলা নাই। তো ফার্স্ট ল কি বলতেছে, ফার্স্ট ল বলতেছে, ফার্স্ট ল বলতেছে deposited amount
কিসের সাথে প্রপোর্শনাল হবে? যে পরিমাণ চার্জ ফ্লো করা হবে তার সাথে প্রপোর্শনাল হবে, ঠিক আছে? amount of substance deposited during electrolysis is directly proportional to the charge with which the solution is treated, ঠিক আছে? Yes. এটা হচ্ছে ফার্স্ট ল। এটা কি First. ফার্স্ট ল? সেকেন্ড ল কি? amount of substance deposited, amount of substance Deposited. deposited during electrolysis is directly proportional to its equivalent mass, ঠিক আছে? ওকে, এবার প্রশ্ন হচ্ছে এই দুইটা আসতেছে কোথা থেকে? এই দুইটা আসতেছে কোথা থেকে? এই দুইটা আসতেছে হচ্ছে সিম্পল একটা জায়গা থেকে। এই দুইটা কোথা থেকে আসতেছে? সিম্পল একটা জায়গা থেকে, সেটা হচ্ছে তোমার সরি এটা কি যে ইকুইভ্যালেন্ট মাস না, ওটাও কারেক্ট, ইকুইভ্যালেন্ট মাসটাও কারেক্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? কারণ ইকুইভ্যালেন্ট মাস বেশি হলে কি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টই তো বেশি হয়। Yes. তুমি দেখো না, তুমি একটা জিনিস চিন্তা করো, ইকুইভ্যালেন্ট মাস ডিভাইডেড বাই কি দিচ্ছ? এফ, তাহলে একটা কনস্ট্যান্ট না? তাহলে কনস্ট্যান্ট, তার মানে তোমার এখানে কি আছে? একটা কনস্ট্যান্ট আছে, এরপরে কি আছে? ই আছে, তাহলে তোমার z প্রপোর্শনাল টু কি? ই না? তো তোমার অ্যামাউন্ট অফ মাস deposited is directly proportional to z, আবার z নিজেও proportional to e, তার মানে কি অ্যামাউন্ট অফ মাস deposited is directly proportional to e, ঠিক আছে? তো ওইটা আমরা আমাদের ভার্সিটিতে আছে, এখানে z দিয়ে এই জিনিসটা লিখছে। তাহলে সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স deposited during electrolysis is directly proportional to its electrochemical equivalent। এবার পার্সপেক্টিভটা বলি, হ্যাঁ পার্সপেক্টিভটা বলি। তো এই দুইটা জিনিস কিন্তু একটা জায়গায় আছে, এই দুইটাকে একসাথে লেখা যায় কিভাবে? এভাবে লেখা যায়, হ্যাঁ। তো যখন আমি এটা লিখতেছি তখন আমি আসলে কি করতেছি দেখো, আমি এটাই দিচ্ছি, কিন্তু আমি যখন w proportional to q দিব, আমার z টা কি কনস্ট্যান্ট, w proportional to q যখন দিলাম, যখন আমি দেখো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে w proportional to q না? ঠিক আছে? এতটুকু কি বোঝা গেছে? এবার দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। এবার আমি কাকে কনস্ট্যান্ট ধরবো জানো? কিউ কে কনস্ট্যান্ট ধরবো। এবার মাথাগুলো সবগুলো আওলা যাবে না। তাহলে w প্রপোর্শনাল টু কি হবে তখন? z হবে। যখন আমি কাকে কনস্ট্যান্ট ধরবো? এবার যে প্রশ্নটা সবাই করে, আমার সব স্টুডেন্ট করছে, সেটা হচ্ছে কি স্যার z তো কনস্ট্যান্টই হবে, আবার z এর সাথে প্রপোর্শনাল কেন হয়? যে জিনিসটা কনস্ট্যান্ট এর সাথে প্রপোর্শনাল কেন হচ্ছে? আবার আপনি এদিক দিয়ে কিউর সাথে প্রপোর্শনাল দিলাম, বুঝলাম যে আমি যত বেশি বেশি চার্জ দিব তত বেশি বেশি স্টোর হবে। আবার আপনি এখানে কিউ কে কনস্ট্যান্ট করে দিলেন, বিষয়টা তো বুঝলাম না, বিষয়টা আমরা বুঝলাম না, অনেকটা বুঝান। তো এখানে হচ্ছে কি পার্সপেক্টিভের বিষয়টা আসে। এটা কোন পার্সপেক্টিভে, এটা কোন ঘটনা থেকে লেখা হয়েছে আর এটা কোন ঘটনা থেকে লেখা হয়েছে, দুইটা পুরোপুরি ভিন্ন ঘটনা থেকে লেখা হয়েছে। তো ধরো তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে দুইটা কন্টেইনার আছে। কয়টা কন্টেইনার আছে? দুইটা কন্টেইনার আছে। এবার দুইটা কন্টেইনারের মধ্যে কি আছে? ধরো সোডিয়াম ক্লোরাইড আছে। দুটো কন্টেইনারে কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে। দুটো কন্টেইনারে কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে। এবার এখানে কয়টা কন্টেইনার আছে? দুইটা কন্টেইনার আছে। এবার একটাতে সোডিয়াম ক্লোরাইড থাকলে আরেকটাতে আছে কি? সোডিয়াম ক্লোরাইড থাকলে আরেকটাতে কি আছে? ধরো আরেকটাতে আছে হচ্ছে ধরো তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ধরো ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিলাম, একদম পুরোপুরি ভিন্ন, ঠিক আছে? তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে দিলা 10 কুলম্ব চার্জ, তুমি এখানে 10 কুলম্ব চার্জ পাস করলে, এখানে দিলা তুমি 20 কুলম্ব চার্জ। দেখি বলো কোন ক্ষেত্রে বেশি পরিমাণ স্টোর হবে? এই ক্ষেত্রে বেশি পরিমাণ স্টোর হবে, ঠিক না? তো
এটা তুমি কিভাবে বলতে পারছো, কারণ সাবস্টেন্স একই। হ্যাঁ তো সাবস্টেন্স যখন একই তখন z তো অটোমেটিক্যালি কনস্ট্যান্ট হয়ে গেছে। জি এটা z যেটা, এটা z সেটা, তাহলে z অটোমেটিক্যালি কনস্ট্যান্ট হয়ে যায় যখন তোমার দোনোটা সলিউশন কি একই। হ্যাঁ এবার এখানে দোনোটা সলিউশন কি ভিন্ন, হ্যাঁ দোনোটা সলিউশন কি ভিন্ন ভিন্ন। এবার আমি এখানে কি দিলাম, q কনস্ট্যান্ট রাখলাম, তার মানে এখানেও 10 কুলম্ব দিলাম, এখানেও 10 কুলম্ব দিলাম। এরপরে জিজ্ঞেস করলাম কোথায় বেশি পরিমাণ ডিপোজিট হবে, কোথায় বেশি পরিমাণ ডিপোজিট হবে, যার z বড়, যার কি বড়, z বড়। ঠিক আছে, তো ধরো আমরা এখানের মধ্যে ক্যাটায়ন নিয়ে হিসাব করব, কাকে নিয়ে হিসাব করব, শুধুমাত্র ক্যাটায়ন নিয়ে। আচ্ছা তাহলে ম্যাগনেসিয়াম 2+ Na+, আমরা জাস্ট দেখতেছি যে এখানের মধ্যে ম্যাগনেসিয়াম 2+ বেশি ডিসোসিয়েট হবে নাকি Na+ বেশি ডিসোসিয়েট হবে। উত্তর হচ্ছে কি, যার z বড় সে বেশি ডিসোসিয়েট হবে। এখন আসি আমরা z কার বড় হবে, z কার বড় হবে, z সমান সমান কি ছিল, m/ef। তাহলে z কিসের উপর নির্ভর করতেছে, এক হচ্ছে m এর উপর নির্ভর করছে, আর এক হচ্ছে কি e এর উপর নির্ভর করছে, কারণ f তো 96,500। ঠিক আছে, বলো মাস কার বেশি, ম্যাগনেসিয়ামের। তাহলে একদিক দিয়ে ম্যাগনেসিয়াম কি হলো, জিতছে। ম্যাগনেসিয়ামের মাস কত বলো, ম্যাগনেসিয়ামের মাস হচ্ছে সোচো সোচো, অ্যাটমিক মাস কত, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 12। হ্যাঁ তাহলে মাস কত, 24। ওর মাস কত, 24। তাহলে ম্যাগনেসিয়ামের মাস হচ্ছে কত, 24। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমার z আসবে কি 24, ম্যাগনেসিয়াম 2+ হয় ঠিক না, তাহলে ই হবে 2, আর এটা হচ্ছে f। তাহলে আমার এখানে কত আসতেছে, 12/f। সোডিয়ামের ক্ষেত্রে আমার, আচ্ছা ফর্মুলাটা একবার লিখে হয়েছে ঠিক না, সোডিয়ামের ক্ষেত্রে আমার মাস কত, 23, কত 23, আর সোডিয়ামের চার্জ কত 1 +1, আর এখানে কি আছে f, তাহলে কত হয় 23। তাহলে z কার বড়, আই থিংক লিখে তো দিছে কার বড়, সোডিয়ামের বড়, কার বড়। তো যেহেতু সোডিয়ামের z বড়, তাই বলে সোডিয়াম কি হবে, বেশি পরিমাণ স্টোর হবে না কম পরিমাণ স্টোর হবে, বেশি পরিমাণ স্টোর হবে, বেশি পরিমাণ স্টোর হবে। বুঝছো, তাহলে দুইটা ল বুঝছো, দুইটা লর কাহিনী কি, প্রথম লর মধ্যে কি দুইটা সলিউশন কিন্তু না, দুইটা কন্টেইনার, দোনো কন্টেইনারে সেম সলিউশন, ঠিক আছে। আর সেকেন্ড লর মধ্যে কি দুইটা কন্টেইনার, দুইটা কন্টেইনারের মধ্যে ভিন্ন সলিউশন, ঠিক আছে। যখন আমি দুইটা কন্টেইনারের মধ্যে সেম সলিউশন রাখবো তখন z এমনি এমনি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে গা। যখন আমি দুইটা কন্টেইনারের মধ্যে ভিন্ন সলিউশন রাখবো আর দোনোটাতে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করাবো তখন q এমনি এমনি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে গা। বুঝছো বিষয়, তাহলে ফার্স্ট ল সেকেন্ড ল নিজের ভাষায় লিখতে পারবা, ফার্স্ট ল সেকেন্ড ল এর কথাবার্তা যুক্তি এরপরে ব্যাকগ্রাউন্ড সব বুঝছি, সব বুঝছি আশা করি সব বুঝছি। তাহলে এখান থেকে জাস্ট একটা ফর্মুলা লিখবো, এরপর আজকের ক্লাস এখানে কি করে দিব, সমাপ্ত করে দিব। তো z ইজ ইকুয়ালস টু কি, m/ef, ঠিক আছে। z ইজ ইকুয়ালস টু কি, আচ্ছা ফার্স্ট ল কি বলতেছে, w প্রপোর্শনাল টু q, ঠিক আছে। এটা কোথা থেকে আসছিল, w ইজ ইকুয়ালস টু zq থেকে আসছিল ঠিক না, তাহলে w ইজ ইকুয়ালস টু zq, ক্লিয়ার। এবার z সমান সমান কি m/ef, ঠিক আছে। এবার কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছো, কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে এটা পড়ছিল I সমান সমান q/t, তাহলে q সমান সমান কি it, তাহলে এখানে q সমান সমান দিব it আর নিচে থাকবে ef। তো এটাই হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে ব্র্যান্ডেড কি ফর্মুলা, সবচেয়ে ব্র্যান্ডেড ফর্মুলা। এখানের মধ্যে w কি amount of substance deposited or liberated,
এরপরে m দেখি হবে অ্যাটমিক মাস of cation deposited or liberated cation না দিয়ে অ্যাটম দি আচ্ছা না সাবস্টেন্স দি cation দিয়ে ভুল করছি আয়ন হবে শুধু আয়ন ঠিক আছে অ্যাটমিক মাস অফ আয়ন ডেপোজিটেড অর লিবারেটেড মানে আয়নটা কি করে ইহা ডেপোজিট হবে মেটালে পরিণত হয় আর না হয় গ্যাসে লিবারেট হবে অ্যাটমিক মাস অফ আয়ন না লিখে অ্যাটমিক মাস অফ সাবস্টেন্স দি ঠিক আছে substance deposited or liberated আচ্ছা ক্লিয়ার m এরপরে কি e কি চার্জ of ion which is later liberated as gas or deposited as ঠিক আছে আর f কি 96500 বললাম বুঝা গেছে মানে থাকবে তো তাহলে আজকে ক্লাস এতটুকু